ওকে, হ্যাঁ, তো আমরা এখানে গেলাম। এরপরে আয় হচ্ছে কি, হ্যাঁ ওইটা বোঝা হইলো যে তোর হচ্ছে শুধুমাত্র টেম্পারেচারের সাথেই যে আমার ইয়ার সম্পর্ক, এন্ট্রপি সম্পর্ক, এটা না, হিটের সাথেও এন্ট্রপি সম্পর্ক হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, এতটুকু গেল। এরপরে হচ্ছে কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে। কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে তোর এই যে এই সূত্রটা আমাদের পূর্ব পরিচিত সূত্র, এটা আমরা আগে দেখছি, ঠিক আছে, এবং এই জিনিসটা ফার্স্ট ল এর ওইখান থেকেও আসে। হ্যাঁ, আর ওইভাবেও তুই চিন্তা করতে পারিস যে তাপ এবং তাপমাত্রা একজন আরেকজনের সাথে সমানুপাতিক। আমি যদি একটা সমানুপাতিক ধ্রুবক ধরে নিয়ে কাটাকাটি করি, সেরকম ভাবেও হয়, ঠিক আছে, সেটা ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, তো এই যে এইটাকে সামনে রেখে তোর এটাকে তুই কার্নোট ইঞ্জিনের জন্য স্যার লিখছে দেখে আমি লিখছি। হ্যাঁ, এখানে তুই বলতে পারলিস ফর্ম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেটাও লিখতে পারিস, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। বাট এই জিনিসটাকে সামনে রেখে এই জিনিসটা লিখছে, এই জিনিসটা লেখার ট্রাই করছে। তো এখানে আলটিমেটলি কি জিনিস, এখানে আমরা একটা রিভার্সেবল সাইক্লিক ইঞ্জিন, ঠিক আছে। আমরা প্রথমে যেখানে বললাম যে দুইটা জিনিস, রিভার্সেবল প্রসেস আর ইরিভার্সেবল প্রসেস। তো আমরা রিভার্সেবল সাইক্লিক ইঞ্জিন নিয়ে চিন্তা করতেছি। তো এখানে আমাদের কি হইতেছে, একটা টেম্পারেচার ছিল বা একটা তাপ দেয়া হচ্ছে, ঠিক আছে, যার কারণে তোর একটা টেম্পারেচার আসতেছে, সেটা হচ্ছে টি আর, ঠিক আছে। টি আর বইয়ের ভিতরেও ধরছে, সেটা সেটা আমরা মনে রাখি আর কি, টি আর দিয়ে ধরে। আর শেষে যে টেম্পারেচারটা পাচ্ছি আমরা, আউট মানে লাস্টে যেটা পাচ্ছি, এটা কিন্তু আমাদের আউটপুট না, আউটপুট কিন্তু আমাদের কাজ, ঠিক আছে। ইঞ্জিনের আউটপুট আমাদের কাজ, বাট আমাদের একটা টেম্পারেচার থাকবে আর কি। হ্যাঁ, তো একটা টেম্পারেচার থাকবে। তো শুরুতে এক ধরনের টেম্পারেচার থাকবে, ইঞ্জিনটা কাজ করার পরে আরেক ধরনের টেম্পারেচার থাকবে। হ্যাঁ, হয়তো ইঞ্জিন কাজ করতে করতে গরম হয়ে যাবে, টেম্পারেচার বেড়ে যাবে, এনিথিং, ঠিক আছে। যেহেতু টেম্পারেচার দুইটা, তাহলে তার সাথে তাপেরও ভিন্নতা দেখা যাবে, যেহেতু সমানুপাতিক এরা, ঠিক আছে। তো এখানে ডিফারেন্সটাকে বলতেছে ডেল কিউ, এবং এই মাঝখানের এটা হচ্ছে বাইরের তাপ, ঠিক আছে, বাইরের পরিবেশের তাপ। এটা হচ্ছে পরিবেশের মানে ইঞ্জিন ওয়ার্ক ডান করার পরে হচ্ছে ইঞ্জিনের। হ্যাঁ, তো এর মাঝখানের ডিফারেন্সটাকে তোর ডেল কিউ দ্বারা দেখাইতেছে। এখানকার ডিফারেন্স ডেল কিউ প্রাইম দ্বারা দেখাচ্ছে, এখানে ডেল কিউ দ্বারা দেখাচ্ছে। আর যেই ওয়ার্কটা ডান হইলো তোর হচ্ছে কি, ইঞ্জিনে আমরা যেটা আউটপুট হিসেবে পাইলাম, সেটাকে তারা ডেল ডাব্লিউ প্রাইম হিসেবে দেখাইছে। আর এখানে ডেল ডাব্লিউ দেখাইছে। এখানেও আলটিমেটলি তোর হচ্ছে মানে হচ্ছে হিট যে ইয়াতে বিলীন হয়ে যাচ্ছে, কি বলে, এই হিটটা কিন্তু পরিবেশে অ্যাগেন যে তাপমাত্রা বেড়ে গেল, সেটা আবার পরিবেশে বিলীন হয়ে যাবে, সেখানে একটা কাজ হবে, সেই কাজটাকে আবার এখানে ডিফাইন করতেছে, ঠিক আছে। যাই হোক, তার মানে আমরা এখানে দুইটা তাপ পাইলাম, আমাদের এখানে দেখার বিষয় পরিবেশে। হ্যাঁ, কি বললিস? আমি তাপ পরিবেশে বিলীন হয়ে যাবে না, পরিবেশে। হ্যাঁ, এটা একটা সাইক্লিক ইঞ্জিন। আরেকবার বলতে বলছি। ডেল ডাব্লিউ আর ডেল ডাব্লিউ প্রাইম দুটোর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এখানে একটা পার্থক্য হচ্ছে, ডেল ডাব্লিউ হচ্ছে আমার ডিজারেবল, ডেল আবার তো গেল, ডাব্লিউ প্রাইম হচ্ছে গেছে। আচ্ছা, আমারও সমস্যা হচ্ছে, আর সবার সমস্যা নাকি খালি আমার মিলে সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমার কথা শুনতে মানুষ তো আছি, তুই আমি সামিন। হ্যালো হ্যালো, 1 2 3 বলতো একটা না? 1 2 3, হ্যাঁ ঠিক আছে। কি না, সবই আটকে গেছে। 1 2 3 একটা ভাষা হ্যালো, একবার 1 2 3 1 2 3। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং টেস্টিং টেস্টিং। কি একটা মুসিবত এই নেট শালা। আচ্ছা, কথা শুনতে পাচ্ছিস? এখন ঠিক হয়েছে। জীবন একটা কাজ করতে পারি, বুঝছো? আচ্ছা, এখানে রেজ এন্ড কোর সিস্টেমটা নাই। আছে তো থাকলে মনে করো ওইটা দিয়ে রাখবো। ওই আমি তো পাই না। ওই যে মোর অপশনে যা দেখবো, ওখানে আছে রিসেন্ট। ও, একটা কাজ তাহলে ওরে বলবো যে মানে কথা হয়ে গেলে আমরা রিজাইন করবো আমরা। তাহলে ওর তো নেটের অবস্থা ভালো না। ওর নেটের অবস্থা খুবই উইক। না দিয়ে এমনি করে হাত আইটা দিস। নেটের অবস্থা ভালো না। হ্যাঁ, তাই তো দেখছি। যায় তোর যে এই নেটে তোর কথা শুনতাছি রে তো অনেক। আচ্ছা, জীবন এক কাজ কর, তুই হইতেছে রেকর্ড তো করা লাগবে পিসি দিয়ে, তাই তো লাভ হইলো।
না বলছিলাম তুই ফোন না, PC অডিওতে বল আর পিডিএফটা পাঠিয়ে দে তাহলে কানেক্ট হয় নাই। সমস্যা কথা তো ফোনে। না না কথা সমস্যা নাই। আসতেছে এখন এখন। পিসি তাহলে ফোনে ডাটা অন কর দেখো কিনা। খুব ভালো। আমার কথা শুনতে দাঁড়া পাচ্ছিস? দাঁড়া শুনতে হ্যালো রাখলাম, সবাই হাসলাম। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছিস? এখন শুনতে পাইতেছি ওয়েট একটু দূরে আর কি সামনে আসলে ঠিক হবে। হ্যাঁ, ঠিক আছে এখন ওকে। এই যে হ্যাঁ এখন রিজেন্ট ঠিক আছে। অপশন তো এখানে আছে, এই যে রিজেন্ট। পিসি ডিসকানেক্ট হয় না, ঠিক আছে? আমি ফোনের ডাটা ইউজ করতেছি। ও আর হচ্ছে ঠিক আছে বুঝছো জিয়ন আটকে গেলে রিজাইন করবো আমরা। ওকে ওকে ঠিক আছে। আর রেসপন্স করি, মুখে রেসপন্স করি। প্লাজায় বসে ডেডিকেশন। টাকা দিছে, ঠিক আছে? ওরাই ট্রু ভিকটিম, বুঝছো? সব ইন্টারনেটের সমস্যা। আমরা দেখাইতেছি, দেখেন আমাদের নেটের সমস্যা। ওকে আরো বেশি পোলাপান থাকতে বলা যেত। হ্যাঁ চল চল। এখন তাহলে এটা আমাদের যেটা বললাম যে আমাদের একটা ইঞ্জিন, এটা আমাকে কাজ দিবে। তো এখানে আমাদের কনসার্ন হওয়ার বিষয়টা আবার বলি যে ইঞ্জিনের শুরুর দিকে আমার একটা টেম্পারেচার থাকবে, শেষে আরেক ধরনের টেম্পারেচার থাকবে। হ্যাঁ, শুরুর তোর হচ্ছে বায়ুর সাথে টেম্পারেচার তাপের একটা ডিফারেন্স থাকবে, আবার কাজ শেষ হওয়ার পরে ইঞ্জিনটা চলার পরে একটা তাপের ডিফারেন্স থাকবে। তো এই দুইটা তাপ আর হচ্ছে দুইটা তাপমাত্রাকে সিমিলারলি কার্নোট ইঞ্জিনের মতো তোর হচ্ছে একই সূত্রে গাঁথার চেষ্টা করছে, ঠিক আছে? আচ্ছা, এতটুকু তো কারোর সমস্যা নেই, না। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? হুম আচ্ছা, এতটুকু গেল। এরপরে আলটিমেটলি কি করছে? এরপরে আলটিমেটলি এই যে এই সূত্রটা কোন সূত্র বলতে পারিস? এই যে এটা কোন সূত্র? ওই যে প্রথম একটা ইয়ে ছিল না যে মানে ভিতরের ইন্টারনাল এনার্জি ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ই প্লাস ডেল ডব্লিউ, যেটা ওটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটার আর কি একটু স্পেশালাইজড ফর্ম। এখানে আর কি ওই যে ওই দুইটা ওয়ার্ককে একসাথে ক্যালকুলেট করতেছে। ওকে, আর এটাও আগে ওই সাইডে ছিল, এখন এই সাইডে নিয়ে আসছে। ভালো কথা, নিয়ে আসলো। তাহলে এরপরে ইয়াটা কই গেল তো? ডেল কিউটা তো ডেল কিউ প্রাইম। মানে আচ্ছা এইখান থেকে এটা না, এটা 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 হচ্ছে তোর ইয়া থেকে, এটা লাইন, এটা না, এটা হচ্ছে ওই যে কি বলে সেকেন্ড ল, সরি হ্যাঁ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট ল, সরি কি বলতেছে উল্টাপাল্টা, এটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর বেসিক সূত্রটা আমরা জানি যে ডেল কিউ সমান সমান ছিল হচ্ছে ডেল ডাব্লিউ প্লাস ইন্টারনাল এনার্জি, সেটা আর কি, বুঝছিস? এইটা আমরা পরবর্তীতে এখানে ইউজ করব, ঠিক আছে? আচ্ছা ও না না, আমি মানে এই সূত্রটা কই থেকে আসছে যে ডেল কিউ প্রাইম মাইনাস ডেল ডাব্লিউ প্লাস ডেল ডাব্লিউ প্রাইম ইজ ইকুয়ালস টু ডি, যে এই লাইনটা আসলো কই থেকে? এটা জিজ্ঞেস করতেছি তোরে। এটা আমাদের একদম ফার্স্ট সূত্র ছিল না, যে ওই যে ডেল কিউ সমান সমান ডেল ই প্লাস ডেল ডাব্লিউ, ওইটাই জিজ্ঞেস করতেছি যে এখানে তো ডেল ডাব্লিউটা আমরা দুই ফর্মে লিখছি, ডেল ডাব্লিউ প্লাস ডেল ডাব্লিউ প্রাইম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেল ডাব্লিউ প্রাইম। তো ডেল কিউটাও তো এখানে দুইটা আছে না, দুইটা ডেল কিউ, তো একটা হলো ডেল কিউ আর ডেল কিউ প্রাইম। সেক্ষেত্রে ডেল কিউটা কেন বসাইলাম না, এটা জিজ্ঞেস করলাম। এটা তো আমার প্রয়োজনার্থে বসায়নি, আমি ডেল কিউটার মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। এখন আমি যদি সূত্রের ভিতরে এটা বসাই, আমি চাচ্ছি হচ্ছে ডেল কিউ দিয়ে মান বার করতে। হ্যাঁ, সামনে গেলে বুঝবি। হ্যাঁ, তো এটা আমাদের বেসিক ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর সূত্র, সেটা আর কি ম্যাথমেটিক্যাল ফর্মটা। সে নরমালি এটা ওই সাইডে থাকে, এটাকে আপাতত এই সাইডে মাইনাস আকারে লেখা হয়েছে। হ্যাঁ, এরপরে কি করা হলো, মানে আলটিমেটলি এটাকে একদিকে রেখে বাকি সবগুলোকে আরেকদিকে নিয়ে যাওয়া হলো, তাহলে হচ্ছে ডেল কিউ প্রাইম আর এটা আসলো। হ্যাঁ, আসার পরে এখন এই যে এইখানে আলটিমেটলি কি কাজ হচ্ছে, ডেল কিউ প্রাইমকে একদিকে রেখে বাকি সবগুলোকে আরেকদিকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে সেইখানে ডেল কিউ প্রাইমের বদলে এই জিনিসটাকে সাবস্টিটিউট করা হলো। বুঝাইতে পারছি এই পর্যন্ত? আচ্ছা, এই জিনিসটা সাবস্টিটিউট করা হলো, তার মানে আলটিমেটলি আমাদের এই পর্যন্ত আসলো। হ্যালো, শুনতেছো? হ্যাঁ হ্যালো। আচ্ছা, আমি ডেল ডাব্লিউ প্রাইমটা কেমনে আসলো আমি বলতেছি। আচ্ছা, ডেল ডাব্লিউ প্রাইমটা কেমনে আসলো? ডেল ডাব্লিউ প্রাইম হচ্ছে আমার ডিজায়ার্ড ওয়ার্কটা। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমার ডেল ডাব্লিউ প্রাইম, যেটা আমি ইঞ্জিন থেকে পাচ্ছিলাম। এখানে একটা প্রাইম আছে যেটা আমার কাটা গেছে আর কি পিডিএফ এ। এইটা যে নরমাল ডেল ডাব্লিউ বলতে কি বোঝাচ্ছে নিচেরটা?
নর্মাল ডেল ডাব্লিউ বলতে বোঝাচ্ছে আমার যে ইঞ্জিনটা হিট হয়ে যায়, মানে অনেক তাপমাত্রা বেড়ে গেল, এরপরে কি করবে, তাপমাত্রা ছাড়ার চেষ্টা করবে না হুম। ইঞ্জিনটা পরিবেশে, হ্যাঁ, সেখানে কিন্তু একটা কাজ হবে, সেইটা বলতেছে হচ্ছে ডেল ডাব্লিউ। আচ্ছা ওকে, আচ্ছা, আর যেটা মানে এই মেইনটা কাজটা সেটা হচ্ছে আমার ডেল কোনো ডাব্লিউ প্রয়োজন নাই। প্রাইম। হ্যাঁ আচ্ছা, আর যেটা আমি পাচ্ছি সেটা হলো ডেল ডাব্লিউ প্রাইম। মানে ডেল ডাব্লিউ ওকে, প্রাইম হচ্ছে পাচ্ছি, আর ডেল ডাব্লিউ কি তাহলে ওয়েস্ট যাচ্ছে, জিনিসটা এরকম নাকি? হ্যাঁ ওইটাই আর কি, মানে আমি বললাম এখানে এখানে এত এত মানে হচ্ছে ভিতরের পড়াশোনা নাই, এখানে তুই জাস্ট টার্মগুলো বুঝ যে কোনটা কি দ্বারা প্রকাশ করে, আমরা একটা কিছু দাঁড় করানোর চেষ্টা করছি। হ্যাঁ, তো এখানকার ওকে। মেইন বিষয় হচ্ছে যে আমাদের এখানে দুইটা টেম্পারেচার আছে, দুইটা তাপ আছে, দুইটা কাজ হয়, এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, হুম। আচ্ছা হ্যাঁ ওইটাই আর কি, এটা কিন্তু ওয়েস্টেজ হচ্ছে আলটিমেটলি। হ্যাঁ, এই ডেল ডাব্লিউটা ওয়েস্টেজ। ঠিক আছে, আচ্ছা আর এরপরে এরপরে কি করলো, আমরা আমরা যেহেতু আমরা এখানে বলে দিছিলাম যে জিনিসটা হচ্ছে রিভার্সিবল সাইক্লিক ইঞ্জিন, তার মানে এই জিনিসগুলোকে আমি অ্যাগেইন রিভার্স করার চেষ্টা করব। হ্যাঁ, যেহেতু এটা আচ্ছা। রিভার্সিবল সাইক্লিক ইঞ্জিন, তাহলে আমাকে যদি দুই পাশে ইন্টিগ্রেশন করি, তাহলে হচ্ছে ওই যে ক্লোজড পাথ ইন্টিগ্রেশন করতে হবে। হুম। ঠিক আছে, আচ্ছা ক্লোজড পাথ ইন্টিগ্রেশন করলাম দুই পাশে, এই ইকুয়েশনটা দুই পাশে ক্লোজড পাথ ইন্টিগ্রেশন করলাম। এখন এই যে ইন্টারনাল এনার্জিটা জিরো কেন, আমরা অলরেডি ইয়ার দিন দেখছিলাম, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর ক্লাসটা দেখছিলাম, সকালে পড়াইছিলাম। হ্যাঁ, ওদিন বলছিলাম না যে তোর হচ্ছে সাইকেলিক থাকলে ইন্টারনাল এনার্জিটাকে আমরা জিরো কাউন্ট করি, কেন কি এভরিথিং বর্ণনা করছিলাম লজিক্যালি, মনে আছে? হ্যাঁ, তো ওই হালকা পাতলা মনে আছে, চলবে। হ্যাঁ, যেহেতু সাইকেলিক, তাই হচ্ছে কি ইন্টারনাল এনার্জিটাকে আমরা কি ধরলাম, বারবার ঘুরে আসতেছে, সাইকেলিক ইন্টিগ্রেশনটা ইন্টারনাল এনার্জির হবে কি জিরো। হ্যাঁ, আচ্ছা এরপরে আমার এখানে যে ডেরিভেটিভ ছিল, ডেরিভেটিভ আর সাইকেলিক ইন্টিগ্রেশন কাটাকাটি চলে গেছে, সহজ হিসাব। ঠিক আছে, এবং আমার এখানে ওকে। আসছে ডাব্লিউ ডাব্লিউ প্রাইম আর হচ্ছে বাকি যা আছে আর কি। হ্যাঁ, আর এখানে আমরা এখনো এই জিনিসটাকে কাটাকাটি করিনি, আর এটা তো জিরো হয়ে গেল। টিআরটা বের করলাম কেন, এর কোনো কারণ আছে না এমনি? তো টিআরটা আসছে কোথা থেকে, এই যে এই কিউ প্রাইমের বদলে আমরা সাবস্টিটিউট করছিলাম টিআর। না না, বললাম এইখানে টিআরটা টিআরটা বের চলে করলাম কেন, ইন্টিগ্রেশন সাইনের বাইরে, সেটা বলতেছি। এটা কি কনস্ট্যান্ট বা কিছু আচ্ছা, সেই? পরে পরবর্তীতে আমরা এই জিনিসটাকে আমরা কিন্তু আলটিমেটলি, তোর মনে আছে আগের পড়ার সাথে কোরিলেট করলে মনে রাখবে, আমরা আলটিমেটলি ডিএস বলতে কি বুঝতাম, এনট্রপির পরিবর্তন বলতে কি বুঝতাম, ডিকিউ এনট্রপির বাই ডিটি। পরিবর্তন বলতে কিন্তু আমরা এটাই বুঝতাম, মানে জাস্ট এই টার্মটা বুঝতাম, ডিকিউ বাই ডিটি। আচ্ছা আচ্ছা, ঠিক বুঝতে আছে, তো পারছি। আমরা ওই সূত্রটাকে প্রুফ করার চেষ্টা করতেছি, বুঝছিস? ওকে। হ্যাঁ, আচ্ছা ওই কারণে আমরা এই জিনিসটাকে বাইরে নিয়ে গেছি, যে এটাকে যদি আমরা কোনোভাবে বাইর করে দিতে পারি, তাহলে আমাদের এই জিনিসটাকে আমরা ধরে নিতে হবে। হ্যাঁ, তো ওইটাকে এই কারণে বাইরে নিয়ে গেলাম। আর আমরা এটা টি আর এবং টি কিন্তু এক না। ঠিক আছে, টি আর এবং টি কিন্তু এক না। আর দ্বিতীয়ত আমরা এখানে কিউ এর সাপেক্ষে করতেছি ইন্টিগ্রেশন, ক্লোজ ইন্টিগ্রেশন, তো আমার এখানে টি আছে, তো এটা তো আমি কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিয়ে যেতে পারি। দুইটা রিজন আছে। হ্যাঁ, এই আচ্ছা, তাহলে আমরা ওটাকে বাইরে নিয়ে গেলাম, এই গেল। তো এরপরে হচ্ছে কি কেলভিন এবং প্ল্যাঙ্ক সেকেন্ড লয়ার স্টেটমেন্ট কি ছিল, জিনিসটা আর কি আলটিমেটলি এইভাবে স্যার লেখছে। হ্যাঁ, হইতে পারে যে এই দুইটার যোগফল কেমনে জিরো হয়ে গেল। ঠিক আছে, আলটিমেটলি ওরা কি বলছিল যে 100% ওয়ার্ক ডান পসিবল না। ঠিক আছে, 100% ওয়ার্ক ডান যদি পসিবল না হয়, তাহলে দুইটার ডিফারেন্সে আমি কিছু একটা যে মানটা পাবো, তাহলে দুইটা যদি সমান না হয়, ঠিক আছে, এটা কি এই যে ডাব্লিউ দ্বারা ডাব্লিউ প্রাইম আমার ডিজায়ার্ড ওয়ার্ক ছিল, মানে এটা তুই ওইভাবে চিন্তা করতে পারিস যে ইঞ্জিনের শুরুতে আমার কি ধরনের কাজ ছিল, ইঞ্জিন শেষে কি কাজ হইলো, বুঝতে পারছি? ওই জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারিস। তো তারা কি বলছে, 100% কমপ্লিট হয় না, তার মানে অবশ্যই যদি 100% দুইটা যদি সেম হইতো, তাহলে তাদের ডিফারেন্স আমরা পাইতাম হচ্ছে জিরো, তাই না? তাহলে আমাদের ওইখান থেকে স্টেটমেন্ট থেকে আমার কি আসতে পারে, এদের বিয়োগফল জিরো জিরো সমান অথবা জিরোর থেকে বেশি। ঠিক আছে, এই দুইটা জিনিস হইতে পারে, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝাইতে পারছি? তো এখন এটাকে অসমতার মাধ্যমে ক্যালকুলেট করলে এই জিনিসটা আসে আর কি, ওই দুইটার যোগফল তোর হচ্ছে কি জিরোর থেকে ছোট অথবা জিরোর সমান হবে, মানে মাইনাসটা হচ্ছে তোর বাইরে নিয়ে আসবি, কমন নিয়ে। হ্যাঁ, বাইরে নিয়ে আসার পরে কি হয়ে যাবে, এরপরে তোর যদি এদিক ওদিক করিস, তাহলে মাইনাস দিয়ে গুণ দেওয়ার পরে কি হয়, অসমতার চিহ্ন চেঞ্জ হয়, ওই জিনিস আর কি। তো ওই জিনিস এখানে যেমন দেখালো যে ডাব্লিউ মাইনাস ডাব্লিউ প্রাইম
কখনো নেগেটিভ হবে না আর কি, তার মানে হচ্ছে ডাব্লু কখনো ডাব্লু থেকে বড় হবে না। আচ্ছা এটা কিন্তু আমি শিওর না, এটা আমি বোঝানোর জন্য লিখছি। আচ্ছা আচ্ছা, আসল বুঝতে কথা হচ্ছে পারছি। এটা ও আসল আচ্ছা, আসল বাম কারণ হচ্ছে দিকেরটা। এটা। হ্যাঁ হ্যাঁ ওকে। হ্যাঁ, মানে কিভাবে আসলে আমি বোঝানোর জন্য লিখছি। হ্যাঁ, বুঝতে এটাতে পারছি। লজিক বুঝিস না। হ্যাঁ, সবাইকে বলতেছি এটা আমি আচ্ছা, বোঝানোর মানে জন্য লিখছি। আসলটা হলো বাম পাশেরটা না হ্যাঁ প্লাসেরটা? হ্যাঁ, বাম পাশেরটা। হ্যাঁ হ্যাঁ, তো এটা কিভাবে আসতে পারে আগেই বলছি যে স্যারের কোনো কিছুই ক্লিয়ার না, ঠিক আছে, আসমান থেকে আসে। তো আমি একটু চিন্তা করছি যে হয়তোবা এই যে এইভাবে, এবং এখানে লেখা আছে কেলভিন এবং প্ল্যাঙ্ক স্টেটমেন্ট থেকে, তাইলে কেলভিন এবং প্ল্যাঙ্কের ওই 100% অংশটা থেকেই এই জিনিসটা আসছে, ঠিক আছে। তো ওইটাকে অসমতাটাকে উল্টায় লিখলে এই জিনিসটা দাঁড়ায়। হ্যাঁ, আচ্ছা, তো ওকে। দুইটার যোগফল আলটিমেটলি তোর হচ্ছে 0 অথবা তোর 0 থেকে ছোট হবে। তো এখন আমার টি আর একটা টেম্পারেচার, তো এই টেম্পারেচারটা আলটিমেটলি তো 0 সমান হইতে পারে না, তাইলে আমার তার সাথে গুণ আকারে অংশ আছে, তার মানে এই জিনিসটা হচ্ছে আমার 0 বা 0 সমান। বুঝাইতে পারছি তো? মানে এটা ওই ধরনের কনসেপ্ট যে ধর আমার এ বি আছে, তাদের গুণফল 0, ঠিক আছে, ইকুয়াল। চিন্তা কর, অসমতাটাকে বাদ দে, এদের গুণফল 0, তার মানে অবশ্যই এদের গুণফল তখনই 0 হবে, হয় এ 0 না হয় বি 0, যে কোনো একটাকে 0 হইতে হবে। আমরা ছোটবেলায় 9-10 এই ধরনের একটা ম্যাথ ক্যালকুলেট করছিলাম যে, হ্যাঁ, তো ওইরকম একটা আর কি। হবে তো 0। হ্যাঁ, তার মানে আমার এইটা টি আর একটা টি আর আলটিমেটলি আমাদের কোন টেম্পারেচারটা ছিল, মানে হচ্ছে ইঞ্জিনটা ওয়ার্ক, মানে প্রসেসে যাওয়ার আগে অথবা ওয়ার্ক মানে কাজ শুরু করার আগে ইনিশিয়ালটা আর কি। হ্যাঁ, ইনিশিয়ালটা আর কি। হ্যাঁ, ইনিশিয়ালটা ছিল টি আর। তাহলে এটা তো আমার কখনোই তোমার 0 বা 0 হইতে পারে না। তাহলে আমরা বাকি টার্মটাকে ধরে নিব। আর আমি তো বুঝাইলাম 0। ওইটাকে আমরা কেন ইন্ডিকেট করতেছি, আমরা সূত্র শিখছিলাম হচ্ছে ওইটা। হ্যাঁ হ্যাঁ, তো আলটিমেটলি ওই জিনিসটাকে তারা এখানে লিখছে যে টি আর এর মানটা অবশ্যই 0 থেকে বড় হবে। তাহলে যেহেতু পরিবেশের সাথে আর কি রিলেটেড, ইঞ্জিনের পরিবেশের সাথে অবস্থা যেহেতু রিলেটেড, ইনিশিয়াল অবস্থা, তাহলে অবশ্যই 0 থেকে বড় হবে। হ্যাঁ, তো আর হচ্ছে কি তোর, তাহলে এই অংশটা হচ্ছে আমার ওই শর্তটা ফিল আপ করে। তাহলে আমার গেল এতটুকুর ভিতরে কারো কোনো সমস্যা? না। আচ্ছা, এখন আয় ইফ রিভার্সেবল প্রসেস হইলে তোর এই জিনিসটা তোর কি হয়, 0 হয়, ঠিক আছে। এখন একটু চিন্তা কর আমার, আর হ্যাঁ, কাজের সাথে আমরা কি এই জিনিসটা বুঝি কিনা। আমি যেটা লিখলাম W ইজ ইকুয়াল টু কিউ না, মানে হচ্ছে প্রপোর্শনাল টু কিউ। এই কথাটা কি আমরা, এই কথার সাথে কি আমরা রাজি কিনা? আচ্ছা, রিভার্সেবল প্রসেস মানে কি, একই কাজ বারবার ঘুরে ঘুরে আসে। তো আমরা একটু আগে দেখলাম কি বলে, ইন্টারনাল এনার্জিকে যখন আমরা ইন্টিগ্রেশন করি ক্লোজ পাথে, রিভার্সেবল মানে বারবার ঘুরে ঘুরে আসে, তাইলে আমার 0 হওয়ার কথা। তাইলে যেহেতু এটা রিভার্সেবল প্রসেস, ডাব্লিউ এর মানটাও কি হবে, এই যে যদি ক্লোজ পাথ ইন্টিগ্রাল করো তাহলে আলটিমেটলি 0 হওয়ার কথা। যেহেতু এরা সমানুপাতিক, তাই রিভার্সেবল প্রসেসের কারণে এই জিনিসটাকে 0 বলা হচ্ছে। এই কথাটাও স্যার বলে নাই, বইয়ের চিপায় আছে। ঠিক আছে, আরেকবার। আচ্ছা, ডাব্লিউ আর হচ্ছে কিউব ডাইরেক্টলি প্রপোর্শনাল, এই কথাটা তো মানিস। আর হচ্ছে উপরে আমরা দেখে আসছিলাম যে ক্লোজ পাথ ইন্টিগ্রাল অফ ইন্টারনাল এনার্জি, যেহেতু সাইকেলিক প্রসেস ছিল, ঘুরে ঘুরে আসতেছিল। হ্যাঁ, আমরা এটাকে 0 ধরছিলাম, যেহেতু ইন্টিগ্রেশন করতেছি, বারবার একই জায়গায় আসবে ইন্টারনাল এনার্জিটা ঘুরে ঘুরে, তাই আমরা এই মানটা 0 ধরছিলাম। ঠিক তেমনি যদি রিভার্সেবল প্রসেস হয় তাহলে আমরা এটাকে কি বলবো, ডাব্লিউ এর মানটা 0 হইতে পারবে ক্লোজ পাথ ইন্টিগ্রাল যদি করি ডাব্লিউ এর। আচ্ছা, ওটা তো আমাদের ছিল ইন্টারনাল এনার্জি, এটা তো আমাদের হিট না কিউ, আর এখানে কেন হিসাব করতেছি? ওটা ইন্টারনাল এনার্জি ছিল। হ্যাঁ, ওই দিন কিন্তু আমরা দেখাইছিলাম, ফার্স্টটা যখন দেখাইছিলাম তখন কিন্তু আমরা কয়েক ধরনের জিনিস দেখছিলাম, যে ওইখানে অনেক কিছুই কিন্তু তো 0 হয়ে যেতে পারে, মনে আছে যে কাজ 0 হয়ে যেতে পারে। অনেকগুলো কেস ছিল। হ্যাঁ, অনেকগুলো কেস ছিল। ঠিক তেমনি এইটা হচ্ছে তোর সাইকেলিক রিভার্সেবল প্রসেসের কথা বলতেছিলাম। আচ্ছা আচ্ছা, এই কেসে কিন্তু তোর ওয়ার্কটা কিন্তু বারবার ঘুরে ঘুরে আসতেছে, ঠিক আছে।
তো ওই ক্ষেত্রে কিন্তু আমার ওয়ার্কটা 0 হবে যদি আমি ইন্টিগ্রাল করি, সাইক্লিক ইন্টিগ্রাল করি, হ্যাঁ হ্যাঁ, 0 বুঝতে হবে। পারছি। আলটিমেটলি সামেশনে কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, হুম আর যেহেতু এরা ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে ওই একই ভাবে বলতে পারি যে তোর কিউটাও আমার কি হয়ে যাবে, ইন্টিগ্রাল করলে 0 হয়ে যাবে। হ্যাঁ, এই কারণেই হুম হুম। এই কথাটাও স্যার ডাইরেক্টলি লিখছে এবং এটা বইয়ের চিপায় আসছে এবং বইয়ের চিপা তো ক্লিয়ার করে লেখা নাই। হ্যাঁ, মানে হচ্ছে কম্বাইন তোকে নিজে করে নিতে হবে এরকম আর কি। আচ্ছা, ওকে। তো আমরা ওই ক্লাস আর হচ্ছে এই ক্লাসকে এখানে আর কি যোগসূত্র করতে পারলাম যে এই জিনিসটা হবে। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কি বোঝা গেল যে হচ্ছে তোর কি বলে রিভার্সেবল প্রসেস যদি হয় তাহলে, আচ্ছা এই যে এই সূত্রটা উপরে যে সূত্রটা দেখতেছি, ঠিক আছে, এই সূত্রটা একটা নাম হুম, আছে, নামটা কি? নামটা হচ্ছে গিবস না, সরি গিবস না, কি যেন একটু দেখে আসে, আমি সামনে ইউজ হয়েছে একটা দেখ। সায়েন্টিস্টের নামে লেখা আছে। ওই জায়গায় স্যার জিনিসটাকে ডাইরেক্ট বসাবে। কোথায় বসাইছে? আচ্ছা, এই এই ইকুয়েশনটাকে বলা হয় ক্লসিয়াস ইনইকুয়ালিটি। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে বলা হয় কি? ক্লসিয়াস ইনইকুয়ালিটি। ওকে, ওকে। হুম যেহেতু অসমতা, ইনইকুয়ালিটি। ওকে, আচ্ছা, হুম ক্লসিয়াসের ইনইকুয়ালিটি। আর তোর আমরা প্রথমেই বলছিলাম যে তোর সেকেন্ড ল থেকে এনট্রপির উৎপত্তি, সেকেন্ড লকে অ্যাপ্লিকেশনটা দুই ভাবে হয়, একটা হচ্ছে রিভার্সেবল আর একটা হচ্ছে ইরিভার্সেবল বা নন রিভার্সেবল। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এই যে ক্লসিয়াস ইনইকুয়ালিটি এইখানে যদি রিভার্সেবলের জন্য সমান সমান হয় তাহলে ইরিভার্সেবলের জন্য জিনিসটা কি হবে? বাকি অসমতাটা হবে। বুঝাইতে পারছি? লেস দ্যান 0 হবে। রিভার্সেবলের জন্য, হুম হ্যাঁ, লেস দ্যান 0 হবে। হ্যাঁ, তার মানে এই যে এইটা ক্লসিয়াস ইনইকুয়ালিটি দুইটা জিনিসকে ডিফাইন করে। এটা হচ্ছে রিভার্সেবল প্রসেসকেও ডিফাইন করতেছে, ইরিভার্সেবল প্রসেসকেও ডিফাইন করতেছে। হ্যাঁ, বাট আমরা সমান ধরবো কখন? যখন প্রসেসটা হচ্ছে রিভার্সেবল। বুঝাইতে ওকে। পারছি? হুম আচ্ছা, তাহলে এতটুকু আমাদের গেল, এই জিনিস পর্যন্ত আমাদের বোঝা শেষ। এরপরে আর বলছিলাম যে আমি আগে বলছিলাম যে এন্ট্রপি একটা প্রপার্টি, কেন আমি অলরেডি দেখাইছিলাম, অনেকবার বলছি যে চেঞ্জিং হইলেই সেটা প্রপার্টি। ঠিক আছে, সময়ের সাথে হুম সাথে অথবা লোকেশনের রেসপেক্টে অথবা যে কোনো প্রসেসের মাধ্যমে যাওয়ার মাধ্যমে যদি ওর চেঞ্জিং ঘটে, যেটা চেঞ্জিং ঘটতে পারবে, যেটা কনস্ট্যান্ট হবে না, সেটাই আমার প্রপার্টি। এন্ট্রপি একটা প্রপার্টি। ঠিক আছে, আচ্ছা, হুম। এটা দুইটা সূত্র দিয়ে দেখানো যায়। ওই দিন আমরা মুখে মুখে একটা সূত্র দিয়ে দেখছিলাম, যে সূত্রটার ইউজ পরবর্তীতে করা হয়েছে, দেখি আমাদের তোদের মনে আছে কিনা। আমি জানতে চাইবো যে এটা কোন জায়গায় পড়ছি, তোরা শুধু বলবি। এই যে এই সূত্রটা কোথায় পড়ছি আমরা? এন্ট্রপি যে প্লাস ভেপার কোয়ালিটি, সিওডি। ভেপার কোয়ালিটি। এটা এটা হ্যাঁ, এসএফ। ভ্যাপার কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ। ওইখানেই ছিল। হ্যাঁ, যে আমরা সূত্রটা হুম প্রভাব স্পেসিফিক ভলিউমের জন্য বের করছিলাম এবং এরপরে বলছিলাম যে জিনিসটা এন্ট্রপির জন্য সত্য ঘটে, এনথালপির জন্য সত্য হয়। তো সেই জিনিসগুলো আর কি এখানে দেখানো হয়েছে। তো এখান থেকে আমরা দেখাইছিলাম যে এন্ট্রপি একটা প্রপার্টি, যেহেতু এখানে আমাদের চেঞ্জিং আছে, এন্ট্রপির চেঞ্জিং যে এস জি মাইনাস এস এস এফ। হ্যাঁ, তো আজকে আমরা হুম। আরেক ভাবে দেখবো, ম্যাথমেটিক্যাল ভাবে ডিরাইভ করে দেখাবে স্যার যে কিভাবে এন্ট্রপি একটা প্রপার্টি। আচ্ছা, তো এখানে প্রথমে ধরে নিল যে পিভি ডায়াগ্রাম আঁকতেছে। হ্যাঁ, আর A1 আর 2 হচ্ছে আমার দুইটা পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্ট। আর এ বি সি হচ্ছে বিভিন্ন পথ। ঠিক আছে, আচ্ছা, হুম 1 2 তে দুইটা ওয়েতে যাওয়া যায়, এ ওয়েতেও তুই যাইতে পারিস, বি ওয়েতেও যাইতে পারিস, আলটিমেটলি লাস্টের রেজাল্টেন্ট একই, 2 তে যাওয়া। হ্যাঁ, হুম। এতটুকু তো আমাদের ক্লিয়ার, তাই না? হ্যাঁ ওকে। আচ্ছা, আর উপরে আমরা বললাম রিভার্সেবলের জন্য এই জিনিসটা সত্য, ইকুয়াল হয়। তো রিভার্সেবলের জন্য আমাদের জিনিসটা ইকুয়াল হইল। ভালো কথা। এখন আমরা ম্যাথমেটিক্সে শিখছিলাম যে ধর এই যে এই জিনিসটাকে আর কি, এই জিনিসটাকে, ঠিক আছে, ইন্টিগ্রেশন যদি 2 মানে হচ্ছে আমরা এই জায়গাটা যদি কন্টিনিউয়াস থাকে, 1 1 থাকে, তাহলে আমরা কি মানে জুড়ে দিতে পারি, ইকুয়েশন জুড়ে দিতে পারি। ল্যাপ্লাসে এই ধরনের জিনিস আমরা দেখছিলাম যে হ্যাঁ, কোনাকুনি ফুল কন্টিনিউয়াস থাকলে। একসাথে। হ্যাঁ, হুম তো এখানে আলটিমেটলি সেই জিনিসটা করছে যে, অথবা তুই গ্রাফ থেকে আরেক ভাবে দেখতে পারিস, সেটা হচ্ছে এ পথে গেছি, সি পথে ফিরছি, ফিরার পথ তো একটাই, সেটা হচ্ছে সি, তাই না? আচ্ছা। হ্যাঁ,
1 থেকে 2 তে গেছি এ পথে, যেহেতু রিভার্সেবল প্রসেস আমার সূত্র ইউজ হবে কোনটা, রিভার্সেবল প্রসেসের সূত্রটা। হ্যাঁ, আর আবার তোর ওখান থেকে ব্যাক করছি আলটিমেটলি, এই কারণে তোর হচ্ছে কি এটা হচ্ছে সি। ওকে, 1 এ আর হচ্ছে সি, যোগফল 0, আলটিমেটলি দুইটা 0 যোগফল আলটিমেটলি 0ই হয়। 1 নাম্বার ইকুয়েশন দ্বারা ডিফাইন করলাম। তার মানে আমরা প্রথমে কার সাথে কার সম্পর্ক করতেছি, এর সাথে সি এর একটা সম্পর্ক করতেছি। আচ্ছা, এরপরে আমরা সেম কাজটা করব বি এর সাথে সি এর সম্পর্ক করলাম, এটাও তো 0। সেম জিনিস। আচ্ছা, এটাও 0। এরপরে আমরা কি করতেছি, 1 থেকে 2 বিয়োগ করতেছি। তো বিয়োগ করলে আলটিমেটলি সি দুই জায়গায় আছে, সি সি কাটা চলে গেল, এ থেকে বি বিয়োগ, এ থেকে বি বিয়োগ। আমি লেখালেখিতে হয়তো প্রবলেম করছি, আলটিমেটলি ওই জিনিসগুলোই লেখা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বিয়োগ ফল আলটিমেটলি 0 হবে, এটা তো সবাই জানে। 0 থেকে 0, হ্যাঁ 0 হয়ে গেল, এবং এই মাইনাসটাকে আমরা ওই সাইডে নিয়ে যেতে পারি। হ্যাঁ, তার মানে এখানে বুঝাইতেছে যে 1 থেকে আমি যে পথেই যাই না কেন, ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টে আমার কি আসতেছে, চেঞ্জিং দেখাচ্ছে, ঠিক আছে? একই জিনিস বোঝায়। হ্যাঁ, সেম। তো এই কারণেই তোর হচ্ছে জিনিসটাকে বলতেছে যে পথ ইন্ডিপেন্ডেন্ট, তাই আমার এন্ট্রপি কি জিনিস, একটা প্রপার্টি, ঠিক আছে? ম্যাথমেটিক্যালি এভাবে প্রুফ করছে। পথ ইন্ডিপেন্ডেন্ট এটা কেমনে বুঝাইলো? মানে এই যে এ দিয়ে যাক আর বি দিয়ে যাক, ভ্যালুটা সেম, দুইটা স্বাধীন পথ, ঠিক আছে? এ পথ বি পথ, বাট আলটিমেটলি আমার কাজ কিন্তু একই হচ্ছে, যে ইনিশিয়াল পয়েন্ট থেকে আমি যে পথেই যাই আমি 2 তেই পৌঁছাচ্ছি, ঠিক আছে? এই কারণে বলতেছে পথ আর ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু তোর যেহেতু ইয়াটা সেম, তাই আমরা এটাকে বলতে পারতেছি হচ্ছে প্রপার্টি, ঠিক আছে? হয়তোবা এটা প্রপার্টি বলার ম্যাথমেটিক্যাল কন্ডিশন, ঠিক আছে? আমি শিওর না, আমি বলতেছি স্যার ওইভাবে পড়ায় না, অনেক জটিল ভাবে পড়ায়। হ্যাঁ, এটা তোমরা সবাই জানো, এই কারণে এই জিনিসগুলো আমি শিওর না। তো থিওরিটিক্যালি যেটা বুঝা সেটা তো আমি অলরেডি ওই আগে দিয়ে বলেই দিছি। হ্যাঁ, যে থিওরিটিক্যালি ওই জিনিসটা কেন আসতেছে, কারণ চেঞ্জিং হয়। আর ম্যাথমেটিক্যালি আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা দেখাবো এ পথ আর বি পথের ওই যে সূত্রটা, মানে হচ্ছে এন্ট্রপির যে সূত্রটা, ওই সূত্রটা সেম বানাইতে হবে। তো বানানোর জন্য যা যা করা লাগে আমরা তা করব, এই চিত্রটা আইকা। এই ডিরাইভেশনটা শেষ, যে এটা হচ্ছে ওই ডিরাইভেশন, কিসের ডিরাইভেশন, যে এন্ট্রপি যে একটা প্রপার্টি সেটা প্রমাণ করো। যদি এই কোশ্চেনটা আসে তখন আমাদের এই জিনিসটাকে উপস্থাপন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আয় কি, এন্ট্রপিকে অ্যাজ দ্বারা ডিফাইন করা হয়। হ্যাঁ, মানে এটা কেমন কেমন স্লাইড বানায় আমি বুঝি না। এত কিছু শেষ করার পরে বলতেছে এন্ট্রপিকে অ্যাজ দ্বারা প্রকাশ করা হয়, এর ইউনিট হচ্ছে কিলোজুল পার কেলভিন, ঠিক আছে? আচ্ছা, এতটুকু ক্লিয়ার, তাই তো? ইন্টেনসিভ মানে আচ্ছা, সেটা বলতেছি। আচ্ছা, এর আগে আমরা স্পেসিফিক ভলিউম দেখছিলাম, ঠিক আছে? স্পেসিফিক ভলিউম মানে 1 কেজির জন্য হিসাব করতে, ওই এন্ট্রপির জন্য 1 কেজি হিসাব করলে তাকে বলে হচ্ছে ইন্টেনসিভ, ঠিক আছে? এটা আলটিমেটলি ছোট হাতের এস, এটা আগে হচ্ছে বড় হাতের এস। স্পেসিফিক এনথালপি করলে হইতো, এন্ট্রপি করলে হইতো। এখানে কোনটা এস, মানে কোনটা এন্ট্রপির এস? দুইটাই বড় এন্ট্রপি এস এন্ট্রপি, ছোট এটা এস হচ্ছে বড়, আর এটা হচ্ছে তোর স্পেসিফিক এন্ট্রপি। ছোট এসটা এন্ট্রপি স্পেসিফিক, হচ্ছে এম দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা স্পেসিফিক। আচ্ছা, স্পেসিফিকটা হইতাছে ইন্টেনসিভ, তাই তো? হ্যাঁ, স্পেসিফিকটাকে ইন্টেনসিভ বলতেছে। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমাদের এতটুকু আলটিমেটলি গেল। হ্যাঁ, এরপরে আয়, আচ্ছা, এখানে আলটিমেটলি যে সূত্রটা দেখানো হয়েছে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি তোমার ইন্টারে দেখছি যে s2 - s1 হচ্ছে এই জিনিসটাকে দেখায়। হ্যাঁ, তো এখন চেঞ্জটা এন্ট্রপির পরিবর্তন, যেটাকে আমরা ds দ্বারা ডিফাইন করতেছিলাম, ঠিক আছে? এখন বইয়ের ভাষা এমনই যে এই যে ক্লসিয়াসের ইনইকুয়ালিটিটা যদি তোর রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে আমরা চিন্তা করি, তাহলে ওই ক্লসিয়াসের যে মানে ওই অংশটাকে আমরা s2 - s1 দ্বারা ডিফাইন করি। বুঝাইতে পারছি? মানে বইয়ের কথাটা এটা কিন্তু কোনো প্রমাণ না, মানে বইয়ের কথাটা এটাই যে ওই জিনিসটাকে আমরা s2 - s1 দ্বারা ডিফাইন করি। এই যে এখানে s2 - s1 কি, এই যে s2 - s1, এই জায়গার ডিসঅর্ডারনেস আর ওই জায়গার ডিসঅর্ডারনেস এর ডিফাইন করতেছে মাঝখানে। এটা অলরেডি কিন্তু আমরা দেখছি যে আলটিমেটলি এই পদগুলোকে আমরা এইভাবে ডিফাইন করতেছি, ঠিক আছে? তো এখানে কি কারো মানে কোনো এগুলো হচ্ছে কোশ্চেন? বড় এস, তাই না? হ্যাঁ,
এগুলা Okay. বড় হয়েছে, ইন্টেনসিভের কোনো কাজ নাই, এগুলা এমনি দেখাইছে। ও হ্যাঁ আচ্ছা গেল। স্যার এই জিনিসগুলোকে খুব ভালোবাসে, প্রত্যেকটা জিনিসকে আমদাদ দিতে ভালোবাসে। হ্যাঁ এটা স্যারের তার মানে দেখবি ম্যাথ বিষয়। ট্যাথ সব দিছে এগুলোর থেকে, এটা কোনো ম্যাথ নাই। হ্যাঁ ম্যাথ ম্যাথ আজকে আমরা করবো না। হ্যাঁ ম্যাথ ম্যাথ আমি তো আগেই বললাম স্যার কোনো কিছু তৈরি করে না, সবকিছু কোথাও না কোথাও থেকে আসবে। ঠিক আছে, এটা কোথা থেকে আসবে সেটা খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা যদি খুঁজে বের করতে পারি তাহলে আমরা সফল। হ্যাঁ স্যার কতটুকু এটাকে পছন্দ পর্যন্ত? করে, কিন্তু ম্যাথের ভিতরে কিন্তু তোর এগুলা মানে ছোট অ্যাস বড় অ্যাস এর কনফিউশন আসবে না। কোনো না কোনো বই, সেটা হইতে পারে 3টা বই আছে, 3টা বইয়ের কোনো না কোনো বইয়ে আছে, স্যার ওটাকে উঠাই দিবে। তো টেনশন নেওয়ার কিছু নেই। ঠিক আছে, আর দ্বিতীয়ত ওকে। যেই কোর্স বেশি প্যারা দেয় ওই কোর্সে সবাই কাঁপায় দেয়। ঠিক আছে, দেখবা যে ও থার্মোডাইনামিক্স সবাই অনেক মার্কস পেয়ে গেছে। আচ্ছা এখন তো S2 মাইনাস S কে DS দ্বারা ডিফাইন করি, এখানেও তো কার কোনো কথা নাই, তাই না? এবার কি করলাম, টিটাকে ওই সাইডে গুণ দিয়ে দিলাম, কিউটা এদিকে চলে আসলো, ভালো কথা চলে আসলো। আচ্ছা এখন আচ্ছা এখানে ওইভাবে চিন্তা করতে পারিস যে আমরা দুই পাশে ডিফারেন্সিয়েশন করছি, এই কারণে ইন্টিগ্রেশনটা চলে গেছে। ঠিক আছে, আর এই পাশে ইন্টিগ্রেশনটা একই রয়ে কথা। গেছে, একই কথা। আচ্ছা পরবর্তীতে আমরা কি করতেছি, 1 আর 2 পথের ভিতরে अगेन দুই পাশে আমরা ইন্টিগ্রেশনের সূচনা করতেছি। ঠিক আছে, ইন্টিগ্রেশনের সূচনা করতেছি এই কারণে যে আমার এখানে এখনো একটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ছিল। ঠিক আছে, যাই হোক এটা করতেছে, ওরা দেখাইলো যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটাকে উঠায় দিলে ছোট হাতের কিউ এর সূচনা হয়। সেটাকে এখানে এখানে যে একটা দুর্ভেদ্য লেখা লেখছিল, ঠিক আছে, স্যারের পিডিএফটা দেখো, আমার বুঝতে এই জিনিসটা বুঝতে মানে যে এটা যে ছোট হাতের কিউ এবং এখানে যে 1 থেকে 2 পর্যন্ত বুঝাইতেছে, এই জিনিসটা বুঝতে আমার 1-2 মিনিট টাইম লাগছে। আচ্ছা গেল, তো এটা গেল। তো এরপরে হচ্ছে, তো এই জিনিসটা এখানে আর কেমন বোঝানোর কিছু নাই। আচ্ছা এরপরে হচ্ছে আমরা ওখানে আইসো মানে বুঝছিলাম যে একই, এনট্রপিক মানে আইসেন্ট্রপিক মানে হচ্ছে এনট্রপি একই, তার মানে ডিএস এর ডিএস মানটা হবে 0। ডিএস যদি 0 হয়, যেখানে আমার ইন্টিগ্রেশন আমি যার রেফারেন্সে করতেছি সে 0 হয়, তাহলে আমার Q12 এর মানও 0 হবে, 0। ঠিক আছে, এবং ভ্যালিড ইন রিভার্সেবল, আমি তো রিভার্সেবল প্রসেসের কারণেই জিনিসগুলোর সমান দেখছি, নাহলে তো আমার অসমতা চিহ্ন আসতো, তাই না? জিয়ন, হ্যাঁ ছোট কিউটা কি? ছোট কিউটা হচ্ছে এই যে পার্শিয়াল ইন্টিগ্রেট করার পরে যেটা আসতেছে ওইটাকে ছোট কিউ দ্বারা প্রকাশ করতেছে। আচ্ছা এমনি প্রকাশ করছে আর কি, এটাই জানতে চাইছি। স্যারের মন চাইছে এই কিউ যা দিব সবই দিব। আচ্ছা এগুলার কোনো কাজ নাই, ঠিক আছে, সিরিয়াসলি এই লাইনটা বুঝলেই শেষ। ঠিক আছে, এগুলার কোনো কাজ নাই। আচ্ছা এরপরে হচ্ছে আইসেন্ট্রপিক মানে আমরা বলছি একই এনট্রপিক। তো যদি আমি এখানে একটা গ্রাফও আঁকা দিলাম, যে গ্রাফটা যদি চিন্তা করি টিএস, যেহেতু এনট্রপি সেম, আমার টেম্পারেচার বাড়তেছে কিন্তু এনট্রপির কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, এখন কোশ্চেন আসতে পারে যে কোশ্চেনটা এটা কোন অবস্থা, এইটা হচ্ছে ধর -300°C এর বরফ, সরি -300°C এর বরফ নাই, -100°C এর বরফ তোর হচ্ছে -20°C এর বরফে পরিণত হচ্ছে। হ্যাঁ মানে হচ্ছে টেম্পারেচারের ইনক্রিজ হচ্ছে টেম্পারেচার, কিন্তু এনট্রপির কোনো চেঞ্জ নাই, কারণ ওর টেম্পারেচার কমতেছে কিন্তু র্যান্ডমনেস কিন্তু শুরু হচ্ছে না। হ্যাঁ হ্যালো হ্যালো শোনা যাচ্ছে, শোনা যায়। আচ্ছা নাইম একটু রেজ হ্যান্ড করছিল তাই। আচ্ছা নাইমের সমস্যা নেই, তাহলে আমার সমস্যা এখন তো নাইমের কথাই হ্যাঁ তোরটা একটু প্রবলেম হয়েছিল। ঠিক আছে। আচ্ছা ওকে, তো এখন আমরা এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার যে এটা কোন অংশটাকে বোঝাচ্ছে যে আইসেন্ট্রপিক কোন অংশটা হইতে পারে, -100°C এর বরফ -20°C এর বরফে বরফ হওয়া। আচ্ছা মানে কোনো বিশৃঙ্খলা নাই তো? হ্যাঁ বিশৃঙ্খলা নেই, জাস্ট হ্যাঁ টেম্পারেচারটা বাড়তেছে কিন্তু কোনো বিশৃঙ্খলা নাই অণুগুলোর মধ্যে, কারণ ওই সময় মানে -20°C এর বরফও কিন্তু একটা রিজিড বরফ, এখানে কোনো ইয়া নেই। আচ্ছা অনলি হার্ডনেস এর চেঞ্জ হয় আর কি। হ্যাঁ আচ্ছা গেল। এরপরে হচ্ছে আইসেন্ট্রপিক, এই জিনিসগুলো আমরা কোথায় পাই, কোন কোন জায়গায় আইসেন্ট্রপিক আমরা সিচুয়েশন পাবো, যদি এডিয়াবেটিক এবং রিভার্সেবল একসাথে ঘটে। হ্যাঁ
রিভার্সেবল মানে তো বুঝিস, এডিয়াবেটিক মানে কি সবার মনে আছে? হুম, এডিয়াবেটিক মানে আমরা এক ধরনের আইসোলেটেড গ্রুপ ছিলাম, তাপের যেখানে আদান কোনো প্রদান নেই। তাপের আদান প্রদান নাই। তার মানে এই দুইটা প্রসেস যখন একসাথে ঘটে তখনই আমরা আইসেন্ট্রপিক দেখতে পাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে ফর পাইলাম। অ্যাবসলিউট ভ্যালু অফ এনার্জি, এনট্রপি। ঠিক আছে? আচ্ছা, এনট্রপির অ্যাবসলিউট ভ্যালুর জন্য আমরা কি পাই? থার্ড ল অফ থার্মোডাইনামিক্স পাই। ঠিক আছে? এটা আসলে থার্ড আমি ল, মানে লিখছিলাম, ওটা যে কেউ জানে না আর কি, যাই হোক। আচ্ছা, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স একটা স্পেশাল সাবস্টেন্সের কথা বলতেছে, যে the entropy of a pure crystalline substance at absolute zero temperature is zero. এনট্রপি মানে হচ্ছে এনট্রপি এছাড়া, মানে এই পিওর ক্রিস্টালাইন সাবস্টেন্স ছাড়া আমরা অন্যান্য যত সাবস্টেন্স দেখছি, যে অন্যান্য যত সাবস্টেন্সে কিন্তু এনট্রপি কিন্তু একদম জিরো না। ঠিক আছে? এনট্রপির একটা কিন্তু মান ছিল। ডিসঅর্ডার হ্যাঁ, আছে। যেমন তোর আমরা 9-10 কেমিস্ট্রি বইয়ের ধাতব বন্ধনকে যদি চিন্তা করি, ওখানে একটা এমন সিনারিও দেখানো হচ্ছিল যে ইলেকট্রন গুলো তোর কি পুরা ধাতুতে বিমুক্ত অবস্থায় থাকে। তার মানে কিন্তু ওইখানেও কিন্তু তোর হচ্ছে র্যান্ডমনেস ছিল। হ্যাঁ, ওইটা একটা রিজিড, একটা স্টিল, এরপরও ওইখানে র্যান্ডমনেস ছিল। কিন্তু পিওর ক্রিস্টালাইন সাবস্টেন্সেই একমাত্র 0°C টেম্পারেচারে এর কি বলে এনট্রপির মান জিরো পাওয়া যায়। সেই কথাটাই বলতেছে হচ্ছে কি থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে? হ্যাঁ, এবং এখানে কোনো প্রকার আনসার্টেনিটি থাকে না অফ দ্য মোল অফ দ্য ইনস্ট্যান্ট। হ্যাঁ, বাকিটা তো বুঝছিস। ঠিক আছে? এই জিনিস আমি এগুলো আগে জানতা। থার্মোডাইনামিক্স। হ্যাঁ, এগুলো আমি স্যার দিছিলাম, তো স্যার বলতে ঠিক আছে, অ্যাড করে দিও। সাবস্টেন্স বলতে কি বোঝাচ্ছে? ক্রিস্টালাইন সাবস্টেন্স কি? পরিষ্কার, মানে একদম স্বচ্ছ, ক্রিস্টাল আর কি। হীরার মতো দেখতে আর কি। আচ্ছা, বিশুদ্ধ পিউরিটি বোঝাচ্ছে। হ্যাঁ, বিশুদ্ধভাবে বন্ড করার। আচ্ছা, ওকে, নতুন মিটিং এ আই মিটিং শেষ। ওকে, কালো মিটিং হবে।